সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে লেকচার 3 নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে চাকরির পরীক্ষায় নৈবেত্তিক এবং বিভিন্ন যে বিষয়ে, বিশেষ করে নার্সিং এ দেখা যায় যে ধ্বনিতত্ত্ব থেকে আসে। তো যেগুলো আসার মতো সেইগুলো হচ্ছে আমরা আপনাদেরকে ছন্দের মাধ্যমে শেখানোর চেষ্টা করতেছি শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে সেই নিমিত্তে আজকে একটা ক্লাস নিব তোমাদের ধ্বনিতত্ত্ব লেকচার নাম্বার 3। তবে হ্যাঁ, যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা। সেই সঙ্গে বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই বোনদের, আপনারা যদি জব প্রত্যাশী হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। দেখুন, আজকে ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে মূলত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা যে লিপিগুলো রয়েছে, আসলে বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোথা থেকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আমরা বলতে পারি যে বাংলা লিপিগুলোর উৎপত্তি হয়েছে ব্রাহ্মী লিপি থেকে, আবার অনেকে এটাকে উচ্চারণ করে ব্রাহ্মী লিপি থেকে। যেভাবে উচ্চারণ করি না এখানে কোনো সমস্যা নেই। এখানে এরপর যদি আসি, আর একটা গুরুত্বপূর্ণ আসতে পারে যে লিপিগুলোর আধুনিক রূপ দেন কে। আসলে লিপিগুলোর আধুনিক রূপ দেন যিনি, তার নাম হচ্ছে পঞ্চনন কর্মকার। নামটা কি জানলাম আমরা? পঞ্চনন কর্মকার। বাংলা লিপি বিশ্বে পঞ্চম সবচেয়ে বেশি ব্যবহৃত একটা লিখন পদ্ধতি। বাংলা যে লিপিগুলো রয়েছে এই লিপিগুলো বিশ্বের মধ্যে পঞ্চম এবং সবচেয়ে বেশি ব্যবহৃত লিখন পদ্ধতি। দেখুন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বলতে পারি যে ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, অক্ষর কাকে বলে। তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ধ্বনি কাকে বলা হচ্ছে, বর্ণ কাকে বলা হচ্ছে, অক্ষর কাকে বলা হচ্ছে। আমরা বলতে পারি ধ্বনি কাকে বলা হচ্ছে অর্থবোধক যে আওয়াজ বা শব্দ, এই অর্থবোধক আওয়াজ বা শব্দকে ধ্বনি বলা হয়। এরপরে বর্ণ, বর্ণটা কাকে বলা হচ্ছে ধ্বনি নির্দেশক যে চিহ্ন বা ধ্বনির লিখিত রূপ যেটা, সেটা হচ্ছে বর্ণ। ধরো শিক্ষার্থী বন্ধুরা বা ধরুন শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে বললাম ক। এই যে ক যে আমি কথাটা বললাম, এই বলা কথাটাই হচ্ছে আমার এখানে ধ্বনি। কিন্তু আমি ক না বলে আমি যখন ক লিখে প্রকাশ করব তখন সেটা আমার হয়ে যাবে বর্ণ। এটা হচ্ছে আমাদের ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য। একটা লিখে প্রকাশ করছি আর একটা মুখে উচ্চারণ করছি। ধ্বনিটা আমরা মুখে প্রকাশ করছি আর বর্ণটা আমরা লিখে প্রকাশ করছি। এরপর আসে অক্ষর। অক্ষর কাকে বলা হচ্ছে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা অক্ষর বলে থাকি। যেমন বন যোগ ধন সমান সমান হয়ে গেল বন্ধন। এই যে বন একবার ধন, এই বন এটা একটা অক্ষর, ধন এটা একটা অক্ষর। এই সমষ্টিগত হয় আমার পুরো একটা অক্ষর যখন আমি প্রকাশ করলাম, তার পুরো অক্ষরটা আসলে এখানে হচ্ছে বন্ধন। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আলোচনা করি আরো কিছু বিষয়, যেমন হচ্ছে বাংলা স্বরধ্বনি। বাংলা ধ্বনি যেটা রয়েছে, ধ্বনি তো দু প্রকার, একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি। প্রথমত স্বরধ্বনি নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে বাংলা স্বরধ্বনি। বাংলা স্বরধ্বনির মধ্যে স্বরধ্বনি কাকে বলা হচ্ছে আমরা বলতে পারি যে ধ্বনি বা যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ গহ্বরের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলা হয়। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো, স্বরধ্বনি যেগুলো রয়েছে স্বরধ্বনিগুলোকে আমরা আবার ভাগ করছি দুই ভাগে। একটা মৌলিক স্বরধ্বনি, একটা যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কাকে বলা হচ্ছে যেসব স্বরধ্বনি বিশ্লেষণ করলে অন্য কোনো স্বরধ্বনি কখনোই কোনো অবস্থায় কোনো মাধ্যমে পাওয়া যায় না, তাদেরকে মৌলিক স্বরধ্বনি বলা হয়। বাংলা ভাষায় এই মৌলিক স্বরধ্বনিগুলো 7টি। 7টি কি কি? এটা অ, আ, রস্বই, রস্ব, এ, আ, ও। এই মোটে হচ্ছে মৌলিক স্বরধ্বনি 7টি। এরপর যদি আমরা আসি যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কাকে বলা হচ্ছে যেসব স্বরধ্বনি বিশ্লেষণ করলে অন্য স্বরধ্বনি পাওয়া যায় তাদের যৌগিক স্বরধ্বনি বলে। যেমন বাংলা ভাষায় বা বাংলা স্বরধ্বনির ক্ষেত্রে দেখা গেছে যে যৌগিক স্বরধ্বনি দুইটা। যৌগিক স্বরধ্বনি দুইটা কি কি? একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। এই ওইটা গঠিত হয়েছে অ আর রস্বই মিলে, আর ওটা গঠিত হয়েছে ও এবং রহস্য মিলে। চাকরির পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের যে যৌগিক স্বরধ্বনি গুলো রয়েছে, যৌগিক স্বরধ্বনি মোটে 25টি বা যৌগিক স্বর যেটাকে বলা হয় এটা হচ্ছে মোটে হচ্ছে 25টি। এখন আসি কার। কার চিহ্ন কাকে বলা হচ্ছে স্বরধ্বনি যে সংক্ষিপ্ত রূপ, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে আমরা বলে থাকি কার। বাংলা ভাষায় বা বাংলা স্বরধ্বনিতে কার চিহ্ন 10টি।
কার চিহ্ন 10টি, কি কি এই বিষয়গুলো আমরা যখন হচ্ছে অ থেকে ও পর্যন্ত পড়ব স্বরধ্বনিগুলো, যার মধ্যে অ একটা বর্ণ, এই অ স্বরধ্বনিতে কোনো কার নেই, এই অ বাদ দিয়ে যতগুলো 10টা রয়েছে এগুলোতে সবগুলোতেই কার চিহ্ন রয়েছে। সুতরাং বাংলা ভাষায় কারের সংখ্যা 10টি। স্বরধ্বনি উচ্চারণে কিছু স্থান রয়েছে, কোন স্বরধ্বনিগুলো আমাদের কিভাবে উচ্চারিত হয় এবং কেন উচ্চারিত হয় এই বিষয়গুলোর অনেক তর্জমা রয়েছে। তো সেখান থেকে যদি আমরা একটু আলোচনা করি, স্বরধ্বনি উচ্চারণের স্থান অ আ এগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হয়, রস্বই দীর্ঘই এগুলো তালব্য তালু থেকে। এগুলো তোমরাও যদি তোমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা, মুখে ভাব, বাচন ভঙ্গি, ভাব, এইগুলো দেখো যে তোমাদের বর্ণগুলো কিন্তু কিভাবে উচ্চারিত হচ্ছে এবং কোথা থেকে উচ্চারিত হচ্ছে। রস্বই দীর্ঘ এগুলো ওষ্ঠ ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে, রি মূর্ধন্য মাঝখান থেকে উচ্চারিত হচ্ছে মুখ গহরের, এ ওই এগুলো কণ্ঠ তালব্য, ও ও এগুলো কণ্ঠস্থ। তো এই হচ্ছে আমাদের বাংলা স্বরধ্বনি। এখন আসি ধ্বনিতত্ত্বের ব্যাপক একটা আলোচনার বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে বাংলা ব্যঞ্জন ধ্বনি। বাংলা ব্যঞ্জন ধ্বনির বিষয় রয়েছে। বাংলা ব্যঞ্জন ধ্বনির বিষয়টাকে বলা হচ্ছে আগে ব্যঞ্জন ধ্বনি কাকে বলা হয়। আমরা বলতে পারি এখানে নির্বিঘ্নে যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত, অর্থাৎ যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত, বাতাস মুখ গহ্বরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। আর বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি মোট 39টি। এখন আসি যে আমরা যেরকম স্বরধ্বনি উচ্চারণ স্থান পড়লাম, ঠিক অনুরূপভাবে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণেরও কিছু শ্রেণীবিভাগ রয়েছে। তো এই শ্রেণীবিভাগ গুলোকে আমরা আগে ভাগ করেছি, অঘোষ ধ্বনি একটা, ঘোষ ধ্বনি একটা। তো উচ্চারণ স্থান অনুযায়ী নাম দেওয়া আছে আমাদের। সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ, যেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। তো এখান থেকে আমরা এগুলোকে ভাগ করেছি 5টা বর্গে ভাগ করেছি। যেমন অঘোষ ধ্বনিগুলোকে ভাগ করেছি 2 ভাগে, ঘোষ ধ্বনিগুলোকে ভাগ করেছি 3 ভাগে। অঘোষ ধ্বনিগুলো 2 ভাগে আছে, একটা অল্পপ্রাণ মহাপ্রাণ, ঘোষ ধ্বনিগুলো একটা আছে অল্পপ্রাণ মহাপ্রাণ, আর 5 নাম্বারটা হচ্ছে নাসিক্য। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, টেকনিক এরকম হতে পারে যে অল্পপ্রাণ যেগুলো রয়েছে এগুলো বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো হচ্ছে অল্পপ্রাণ, আর জোড় যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে মহাপ্রাণ। আর 5 নাম্বার যেটা রয়েছে নাসিক্য, 5 নাম্বার যেটা নাসিক্য, নাক থেকে উচ্চারিত কিছু শব্দ, এই কারণে এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। যেমন কণ্ঠধ্বনি হচ্ছে ক, ক অল্প প্রাণ। কেন? ক দীর্ঘ সময় ধরে আমরা উচ্চারণ করতে পারবো না, কিন্তু কণ্ঠধ্বনি খ এটা আমরা দীর্ঘ সময় ধরে উচ্চারণ করতে পারবো, সুতরাং এটা হচ্ছে মহাপ্রাণ। তো এই বিষয়গুলো আর কি আমাদের রয়েছে। একটা কণ্ঠধ্বনি রয়েছে কণ্ঠ ক থেকে ওম পর্যন্ত, এরপর তালব্য ধ্বনি রয়েছে চ থেকে ইও পর্যন্ত, তালব্য ধ্বনি গেল, এরপরে মূর্ধন্য ধ্বনি রয়েছে ট থেকে মূর্ধন্য পর্যন্ত, এবং দন্ত ধ্বনি যেটা এটা আমাদের রয়েছে ত থেকে দন্তন্য পর্যন্ত, সর্বশেষ ওষ্ঠ ধ্বনি যেটা এটা প থেকে ম পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, 5 বর্গের এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো আমাদের কখনো ভুলে গেলে চলবে না। তোমরা চাইলে শিক্ষার্থী বন্ধুরা শর্টটা বাসায় বসে এইটা অঙ্কন করে তোমরা এইভাবে বর্ণগুলো সাজিয়ে নিতে পারো, পড়ার টেবিলের সামনে রাখতে পারো। যারা বিশেষ করে চাকরি প্রত্যাশী ভাই বোন রয়েছেন এবং যারা অ্যাডমিশনের জন্য, নার্সিং এর জন্য, কোচিং বা অন্য কোথাও পড়ালেখার জন্য এই কার্যাবলী করতে চান চান্স পাওয়ার জন্য, তারা এই কার্যাবলীগুলো লিখে টাঙিয়ে দিতে পারেন পড়ার টেবিলের সামনে। এরপরে আসুন ব্যঞ্জন বর্ণ 39টির মধ্যে কিছু আমাদের বর্ণ রয়েছে, কিভাবে আমরা এগুলো উচ্চারণ করে থাকি সে বিষয়গুলো সম্পর্কে একটু জানবো। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, স্পর্শ বা স্পৃষ্ট বা স্পষ্ট ধ্বনি যেটা ক থেকে ম পর্যন্ত, তো বলছি একটু আগে, কম্পনজাত ধ্বনি র, তারণজাত ধ্বনি ডয়শন্যরা ঢয়শন্যরা, পার্শ্বিক ধ্বনি ল, উষ্ম শীষ ধ্বনি হ দন্ত মূর্ধন্য স তালব্য স, পরাশ্রয়ী ধ্বনি অনেশ্ব বিসর্গ চন্দ্রবিন্দু। অনুনাসিক বর্ণ, অনুনাসিক বর্ণ চন্দ্রবিন্দুকে আমরা ধরে থাকি। এবার অন্তস্থ ধ্বনি, অন্তস্থি অ, র, ল, ব, নাসিক্য ধ্বনি অম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো নাক থেকে উচ্চারিত হয়, সুতরাং এইগুলোকে আমরা বলে থাকি নাসিক্য ধ্বনি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেমন আমরা বললাম যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার, ঠিক অনুরূপ ভাবে ব্যঞ্জন বর্ণেরও কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ফলা। বাংলা ভাষায় ফলার সংখ্যা 6টি। ফলাগুলো কি চিনব কিভাবে? র ফলা, যে ফ্রান, পয়র ফলা, জ ফলা, ঊর্জ হর্ষ, হয় জ ফলা, ঊর্জ, ব ফলা, দয় বসে তয় ব, এই যে এখানে ব এটা হচ্ছে ফলা। এরপরে মূর্ধন্য দন্তন্য ফলা, দুটো মিলে একটা অপুরান্ন, ম ফলা, মৃন্ময়,
লফলা উল্লাস, এই যে এইগুলো হচ্ছে আমাদের ফলা। স্বরবর্ণের যেমন কার রয়েছে, ব্যঞ্জন বর্ণের এরকম ফলা রয়েছে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। কার চিহ্ন 10টি, ফলা চিহ্ন 6টি। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আরো কিছু ব্যাপক আকারে আলোচনা করি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে বাংলা স্বর ও ব্যঞ্জন বর্ণের মাত্রা সংখ্যা কিভাবে আমরা ভাগ করতে পারি এই বিষয়টা। দেখো, মাত্রার ধরন অনুযায়ী পূর্ণমাত্রা, বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ 32টি। আরেকটা বিষয় না বলে নাই, বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা কিন্তু মোটে 50টি। সেখান থেকে কিন্তু 50টির মধ্যে থেকে আমরা এখানে আলোচনা করতেছি শিক্ষার্থী বন্ধুরা, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিয়ে আমরা আলোচনা করতেছি। এখানে আমাদের বুঝে নিতে হবে পূর্ণমাত্রা 32টি। 32টি কি কি আমরা এখানে বলতে পারি? অ, আ, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘ ক, ঘ, চ, ছ, বর্গী জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, জ, র, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ঢ, ঢ, অন্তস্তীয়। অর্ধমাত্রা, অর্ধমাত্রা বর্ণ রয়েছে মোট 8টি। এগুলো তো আসতে পারে নৈবেতিক। অর্ধমাত্রা বর্ণ 8টা কি কি? রি, খ, গ, মূর্ধন্য, থ, ধ, প, তালে বর্ষ। এরপরে মাত্রাহীন বর্ণ 10টি। মাত্রাহীন বর্ণ 10টি কি কি? এ, ওই, ও, ঔ, উম, ইয়, খণ্ডক্ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই যে এই টপিকসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণমাত্রার বর্ণ কয়টি? পূর্ণমাত্রার বর্ণ 32টি। অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ হচ্ছে মোটে 10টি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সঙ্গে আজকে আমাদের আলোচনার বিষয়। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নতুন হলে আগেই তো বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দেবা। আরেকটি বিষয়, অবশ্যই তোমাদের বন্ধুদেরকে বলবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে বলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।